নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো এ যেন এলেন, দেখলেন, জয় করলেন। এটুকু শুনে তোমরা ভাবতেই পারো যে কার কথা বলছি, গ্রেগ স্টুয়ার্ট নাকি জেসন কামিংস। তো অবভিয়াসলি জেসন কামিংস কে নিয়েও এটা বলা যেতে পারে, বাট এই লাইনটা না আমি হাফ টাইমের পর থেকে তৈরি করে রেখেছিলাম। কেন জানি না আমার একটা গাট ফিলিং আসছিল যে গ্রেগ স্টুয়ার্ট নামবে, এসে সে গেম চেঞ্জার হবে, এবং তার জন্য আমি এই লাইনটা ভিডিওতে ইউজ করব। তো অ্যাকচুয়ালি সেটাই কিন্তু হলো, এবং আমার মনে হচ্ছিল যে 1-0 রেজাল্ট কিন্তু আজকের ম্যাচেও হতে পারে, কারণ এই গেম উইকে কিন্তু এখন অব্দি এই নিয়ে 4টে ম্যাচ হলো, এর আগের 3টে ম্যাচ 1-0 রেজাল্ট হয়েছে, 4 নম্বর ম্যাচও কিন্তু 1-0 রেজাল্টে শেষ হলো। এবং গ্রেগ স্টুয়ার্ট, গ্রেট স্টুয়ার্ট এমনি এমনি বলা হয় না। একটা প্লেয়ার 85 মিনিটে মাঠে নামছে, তার আগে অব্দি যে ম্যাচটা একদম কম্প্যাক্ট ম্যাচ হচ্ছিল, যেই ম্যাচে সেরকম বিশেষ কোনো ওপেনিংস হয়নি, সেই ম্যাচে সেই প্লেয়ারটা মাঠে এলো, বাকি যে সময়টুকু খেললো 8-10 মিনিট যে সময়টুকু খেললো অ্যাডেড টাইম নিয়ে, তার মধ্যে দুবার ডান পায়ে বল ক্রস বারে পোস্টে মারলো, আর একবার কিন্তু অ্যাসিস্ট করলো। এবং জেসন কামিংসও কিন্তু কোচের কাছে এই বার্তাটা দিয়ে রাখলো, ঠিক আছে জেমি ম্যাকলারেন চলছে না বেশ কিছু ম্যাচ ধরে, সাপ্লাই পাচ্ছে না, বাট আমি আছি বেঞ্চে, আমাকে তুমি ইউজ করতে পারো চাইলে। কামিংস এসে কিন্তু কামিংসেরও রীতিমতো ইনভলভমেন্ট ম্যাচের মধ্যে অনেক বেশি ছিল, শেষ যেটুকু সময় জেসন কামিংস খেললো অসাধারণ একটা ম্যাচ হলো। বাট এই ম্যাচের শেষে আমার মাথায় হাত পড়ে গেল মোহনবাগান জেতার পরেও। তার কারণ হচ্ছে এই ম্যাচে গ্রেগ স্টুয়ার্ট নিয়ে কথা হবে, এই ম্যাচে জেসন কামিংস নিয়ে কথা হবে, এই ম্যাচে যাকে নিয়ে হয়তো কথাটা কম হবে, হবে না বলছি না, হতেই হবে, বাট যাকে নিয়ে কম হবে সেই কথা নামটা হচ্ছে তোমার আলবার্তো রড্রিগেজ, টম আলড্রেট। ওয়াও, ডিফেন্সিভ কম্বিনেশন। শেষ 6টা ম্যাচে একটা গোল কনসিড করেছে, তাও সেটা ওপেন প্লে থেকে না, রক সলিড ডিফেন্সে, রক সলিড যেটাকে বলা যেতে পারে। তো কখনো উইলমার জর্ডন গিল, কখনো চিমাচুকুর এগেনস্টে টম আলড্রেট একটুকু জায়গা দেয়নি ওই স্ট্রাইকার গুলোকে, বড় চেহারা স্ট্রাইকার গুলোকে, আর বাকি ডিফেন্সিভ ওয়ার্কটা আলবার্তো রড্রিগেজ মারাত্মক করেছে। সেই আলবার্তো রড্রিগেজ যে গোটা ম্যাচ জুড়ে এত ভালো খেললো, এত সুন্দর খেললো, ম্যাচের লাস্ট অ্যাটাক ম্যাচের ওটা কি দরকার ছিল? 3টে হলুদ কার্ডে আছো, সেখানে বেশ কিছুটা উপরে উঠে চ্যালেঞ্জ করলো, সম্ভবত ভিনসি ব্যারোটো বা কাউকে একটা চ্যালেঞ্জ করেছিল মনে পড়ছে না, এবং সেটার জন্য রেফারি ম্যাচ শেষের বাঁশি বাজানোর পর আলবার্তো রড্রিগেজকে হলুদ কার্ড দিল। ভাই নেক্সট ম্যাচে আলবার্তো রড্রিগেজ অ্যাভেলেবেল নেই, সুভাশিস বোস অ্যাভেলেবেল নেই, কোনো দরকার ছিল না ওটা আলবার্তো রড্রিগেজের। এটা কি হয়তো বলা হয় ব্রেন ফেড মোমেন্ট, যেটাকে আমরা বলতে পারি। তো ভাই ওই জন্যই লাস্টে মাথায় হাত পড়ে গেল, এবং সেটার জন্য হয়তো মলিনারও মাথায় হাত পড়ে গেছিল, ওয়েন কোয়েলের সঙ্গে হাত মেলাতে যায়নি, এবং ওয়েন কোয়েল তো দেখলাম তার জন্য যা রিয়াক্ট করছে, বোঝাই যাচ্ছে ওয়েন কোয়েলের মাথা কতটা গরম এইভাবে লাস্ট মোমেন্টে এসে ম্যাচ হেরে যাওয়াতে। কারণ ম্যাচটা হয়তো ওয়েন কোয়েলের স্ট্র্যাটেজি মতোই যাচ্ছিল, ওয়েন কোয়েল যেভাবে এই মোহনবাগান টিমটাকে নেগোসিয়েট করতে চেয়েছিল হয়তো তার প্লেয়াররা করতেও পারছিল, বাট এটাকেই হয়তো আমরা বলি বেঞ্চ স্ট্রেংথ, এটাই হয়তো স্কোয়াড স্ট্রেংথ। যখন তুমি বেঞ্চ থেকে আশিক কুরনিয়ান, সাহাল আব্দুল সামাদ, আশিস রায়, গ্রেগ স্টুয়ার্ট, জেসন কামিংস টাইপের প্লেয়ারদের নামাতে পারো, ভাই সেই কোচের আর কি চাই? এবং সেখানে গ্রেগ স্টুয়ার্ট ভাই, মানে আমি তো ভেবেছিলাম স্টার্টিং 11-এ থাকবে, বাট যেটুকু লাস্টের দিকে সময়ের জন্য মলিনা নামালো, হয়তো গ্রেগ স্টুয়ার্ট ফুল ফিটনেসে এখনো নেই, 10-15 মিনিট খেলার মতো জায়গাতেই আছে, কিন্তু তাকে মাঠে রাখলে সে কি করতে পারে? লাস্টের দিকে যদি 10 মিনিট তাকে দেওয়া হয়, সে দেখিয়ে দিয়ে গেল। মানে কি ভাবা যায়, একটা প্লেয়ার মাঠে নামলো, নেবেই সঙ্গে সঙ্গে একটা ডান পায়ে হিট গিয়ে পোস্টে লাগলো, দেন বল ফিরে এলো, দেন আবার অ্যাসিস্ট, যেখান থেকে জেসন কামিংসের ব্রিলিয়ান্ট একটা বাঁ পায়ে কার্লার গোল, এবং দেন পরের দিকে গিয়ে আবার গ্রেগ স্টুয়ার্ট তোমার পোস্টে মারলো, সরি ক্রসবারে মারলো বোধহয়। তো সেখানে ভাই কি কোয়ালিটি আছে প্লেয়ারটার মধ্যে। এবং কামিংস কিন্তু নর্থ ইস্ট ম্যাচটাও জিতিয়েছিল, এবং এই ম্যাচটাও কিন্তু বেঞ্চ থেকে এসে জেতালো। কামিংস কিন্তু আইএসএল এ 2টো গোল করেছে, এবং 2টো গোল কিন্তু মোহনবাগানকে 3টে 6টা পয়েন্ট দিয়েছে। কামিংসের ইনক্লুশনটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ মোহনবাগানের জন্য হয়ে উঠেছে। এই ম্যাচের কথা বললে, ম্যাচটাই কিন্তু প্রথম থেকে মোহনবাগান প্লেইং 11-এ কোনো চেঞ্জ করেনি, আগের দিনের দল নিয়ে নেমেছিল। কি চেঞ্জ এক্সপেক্টেড ছিল? একটা আশিস রায় আসতে পারে দীপেন্দুর জায়গায়, সেটা, বাট আমি তো দীপেন্দুকেই দেখতে চেয়েছিলাম, দীপেন্দুই স্টার্ট করেছিল। গ্রেগ স্টুয়ার্টকে তোমার দিমির জায়গায় দেখতে চেয়েছিলাম, বাট স্টুয়ার্ট হয়তো যেটা বললাম, হয়তো তোমার 15-20 মিনিট খেলার মতো জায়গাতেই আছে, সেই জন্য হয়তো কোচ তাকে শুরু থেকে নামায়নি। তবে অনুরোধ থাপাকে দেখতে না পেয়ে অবাক হলাম যে কোচ দীপক টাঙ্গারির সঙ্গে গেছিল। কোচ মেবি ডিফেন্সিভ কম্বিনেশনটা কম্প্যাক্ট রাখতে চেয়েছিল, কারণ কোচের মনে হয়েছিল যে আমাদের আপফ্রন্টে হয়তো সেই লেভেলের ট্যালেন্ট আছে যারা যে কোনো সময় গোল করতে পারে। সেটা যখন 60 মিনিট 65 মিনিটের পরে হচ্ছে না, তখন আস্তে আস্তে নিজের আর কি কার্ডগুলোকে কোচ মলিনা বার করতে শুরু করেছিল। ফার্স্ট হাফের কথা বলে, ফার্স্ট হাফে কিন্তু সেই লেভেলের খেলা হয়নি। ফার্স্ট হাফে কিন্তু প্রথম অনেকক্ষণ ধরে, বলতে পারো প্রায় 20 মিনিট মাপামাপি চলছিল, দুটো দলকে দেখে নিতে চাইছিল। মোহনবাগান 2টো কর্নার পেয়েছে, 2টো তোমার ফ্রি কিক পেয়েছে চেন্নাই, এরকম চলছিল। ম্যাচের 26 মিনিটের মাথায় মোহনবাগান প্রথম অপোনেন্ট বক্সে, চেন্নাইয়ের বক্সে কিন্তু বল টাচ করে, যেখানে মনবীর সিং বল না, যেটা থেকে একটা গোল হতে পারতো। তোমার দিমিত্রি পেত্রাতোসকে কিছুটা ফাউলও করা হয়, এবং সেটা
যদিও লাস্ট অব্দি পেনাল্টি দেবার মতো সিচুয়েশন ছিল না সেইটা। তবে ম্যাচে আমি হরিশ কুন্ডু রেফারিং থেকে রীতিমতো মনে হতেই পারে যে চেন্নাইয়ের তরফ থেকে কি কিছু পেমেন্ট ঢুকেছে নাকি। মোহনবাগান প্লেয়াররা একটা ফাউল করলে হলুদ কার্ড, দীপেন্দু একটা ফাউল করলে হলুদ কার্ড, সুভাশিস একটা ফাউল করলে হলুদ কার্ড, তোমার মনভীরকে ফাউল করা হচ্ছে, মনভীর তোমার লাইন্সম্যানের কাছে সেটা নিয়ে একটু আবেদন করছে, হলুদ কার্ড, দিমিত্রি পেত্রাদোসকে হলুদ কার্ড। উল্টো দিকে কিন্তু চেন্নাইয়ের প্লেয়াররা কন্টিনিউয়াসলি ফাউল করে যাচ্ছে, ইরফান ইয়াদওয়াদ, তার সঙ্গে তোমার এল সিনো, ডিনপুইয়া কতবার তোমার লিস্টনকে ফাউল করেছে, বাট না, মানে চেন্নাইয়ের প্লেয়ারদের হালকা টাচ করলেই পড়ে যাচ্ছে ফাউল, মোহনবাগান প্লেয়ারদের ফাউল করার পরও ফাউল দিচ্ছে না। হরিশ কুন্ডুকে কিন্তু আজকে বেশ এক চোখে লাগলো, জানি না তুলনামূলক এতটা খারাপ লাগে না হরিশ কুন্ডুকে। এবং তো সেখানে দাঁড়িয়ে মানে ওটাই ম্যাচের প্রথম 45 মিনিট মোহনবাগান খুব বেশি অ্যাটাক তৈরি করতে পারেনি, বাট মোহনবাগানের বেস্ট চান্সটা কিন্তু লিস্টন কোলাসো তার একার কৃতিত্বে তৈরি করেছিল। লিস্টন কোলাসোর একটা দুর্দান্ত শট, যেটা মোহাম্মদ নওয়াজ ততোধিক দক্ষতায় শেপ করে, ওটা গোল হওয়া উচিত ছিল, অনবদ্য শেপ ছিল ওটা। এবং লিস্টনের শটের টেকনিকটাও খুব ভালো ছিল। বাকি লিস্টন আরো 2-3 শট নেয় যেগুলো কিন্তু অতটা কার্যকরী হয়নি। আর একটা ক্ষেত্রে কিন্তু, একটা বা দুটো ক্ষেত্রে সম্ভবত লিস্টন বাঁ দিক দিয়ে এসে অ্যাটাক তৈরি করার চেষ্টা করে, একবার মনভীরকে দেয় আর একবার ঠিকঠাক দিতে পারে না। তো এরকম মোহনবাগান অ্যাটাক বেশ কিছু তৈরি করেছিল, উল্টো দিকে চেন্নাইও অ্যাটাক করছিল, বাট বিশাল কায়েতকে সেভাবে টেস্ট করতে পারেনি, কারণ মোহনবাগান গোলের সামনে ছিল কিন্তু বিশাল কায়েত, তার সামনে ছিল আলবার্তো রড্রিগেজ আর টম আলড্রেট। ব্রিলিয়ান্ট, দুজনের পারফরমেন্স ব্রিলিয়ান্ট, আবারও বলবো স্যালিউট দুজনকে, যে লেভেলের ডিফেন্স করেছে। তাদের নিয়ে হয়তো কথা কম হতে পারে, তাই আমি একটু বেশি করে তাদের নিয়ে কথা বলছি। এবং আলবার্তো রড্রিগেজ শুধু ডিফেন্স করে না, তোমরা যদি মনে করে দেখো, আলবার্তো রড্রিগেজ 3 বার ওপরের দিকে রান করেছে এবং ভালো অ্যাটাক তৈরি করতে পারতো, 3 বার বল নিয়ে কিন্তু উঠে গেছিল। অ্যাকচুয়ালি চেন্নাইয়ের প্লেয়াররা মোহনবাগান প্লেয়ারদের খুব ভালো মার্ক করছিল। তুমি যদি দেখো ম্যাকলারেনকে সবসময় মানে বিকাশ ইউমনাম, রায়ান এডওয়ার্ডস ধরেছিল, খুব বেশি সুযোগ ম্যাকলারেন পায়নি, অতটা এফেক্টিভও লাগেনি। বোধহয় 42 মিনিটে ম্যাকলারেন একটা হেডার নিল, ওটা বোধহয় বলে প্রথম টাচ ছিল। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু আলবার্তো রড্রিগেজ 2 থেকে 3 বার বল নিয়ে উঠে গিয়েছে, তখন তার কাছে সুযোগ এসেছে। সেকেন্ড হাফে আলবার্তো রড্রিগেজ একটা শটও মারে, যেটা কিন্তু নওয়াজ সেভ করে। তাদের ইম্প্যাক্ট কিন্তু দেখার মতো ছিল ওই দুটো প্লেয়ারের, দুজন ডিফেন্ডারের। এবং সেখানে এটা একটা ভালো ডিফেন্স লাইন থাকার সুবিধা, তুমি যদি গোল নাও করতে পারো, তোমার টিম যদি গোল না খায়, তুমি সবসময় ম্যাচের মধ্যে আছো। মোহনবাগানের অ্যাটাকের মধ্যে সেই ঝাঁচটা দেখা যাচ্ছিল না। দিমিত্রি পেত্রাদোসও কিছুটা ইনএফেক্টিভ ছিল, প্রচুর ওয়ার্কলোড নিয়েছে নো ডাউট, বাট খেলা তো তখন ঘুরতে শুরু করে যখন কিন্তু সাহাল আসে, টাংরির জায়গায় সাহাল, টোটাল একটা অ্যাটাকিং চেঞ্জ। মোহনবাগানের খেলার মধ্যে ঝাঁজ বাড়ে, অ্যাটাকের মধ্যে ঝাঁজ বাড়ে। হ্যাঁ, হাফ টাইমে আর একটা চেঞ্জ করেছিল, দীপেন্দু যেহেতু একটা হলুদ কার্ডে ছিল, তাকে তুলে নিয়ে আশিস রায়কে নিয়ে আসে, অবশ্যই ভালো চেঞ্জ ছিল। বাট পরের দিকে ওই যে চেঞ্জ গুলো করলো সাহাল, দেন আসিক, কামিংস, তখন থেকে কিন্তু খেলা ঘুরতে শুরু করলো। কামিংস এসেই কিন্তু মোহাম্মদ নওয়াজকে টেস্ট করে, তোমার মনভীর সিং বুকে করে একটা বল কামিংসের জন্য নামিয়ে দেয়, কামিংস কিন্তু শুট করে, যেটা কিন্তু মোহাম্মদ নওয়াজ আর কি ধরে ফেলে, খুব একটা অসুবিধা ছিল না। বাট তারা নামার পর থেকে কিন্তু প্রচুর অ্যাটাক তৈরি হয়। সাহাল কিন্তু বেশ কিছুবার বক্সের মধ্যে ঢোকে, তোমার তার সঙ্গে আসিক কুরনিয়ানও বক্সের মধ্যে ঢোকার চেষ্টা করে, আউটলেট গুলো তৈরি হতে থাকে, গোল করার মতো জায়গায় মোহনবাগান অনেক বেশি পৌঁছতে থাকে, অনেক বেশি চান্স তৈরি হতে থাকে সেই থেকে। এবং তারপর তো বাকিটা 85 মিনিটের মতো সময় গিয়ে যখন দিমিত্রি পেত্রাদোসকে তুলে স্টুয়ার্টকে নামানো হলো, বাকিটা ইতিহাস। স্টুয়ার্ট নেমেই ক্রসবারে মারলো, দেন গোল করালো। কামিংসের ব্রিলিয়ান্ট ফিনিশ, কামিংসের হয়তো একটু ইমোশনাল আর কি সেলিব্রেশনটাও ছিল, কারণ তার যে পেট ডগ, সেই পেট ডগটা কিছুদিন আগে মারা গিয়েছে, সেটা পোস্ট করেছিল কামিংস, এবং সম্ভবত গোলটা সেই পেট ডগটিকেই কামিংস ডেডিকেট করলো। এবং তারপর স্টুয়ার্ট আবার পোস্টে মারে। মনভীর সিং কিন্তু একটা ফ্রি কিক বোধহয় আশিস রায় নিয়েছিল, যেখানে কিন্তু রায়ান এডওয়ার্ডস এর আগে গিয়ে হেডার নেয়, যেটাও গিয়ে কিন্তু ক্রসবারে লাগে। মানে লাস্টের দিকেও প্রচুর অ্যাটাক কিন্তু তৈরি হয়েছে। গ্রেগ স্টুয়ার্টও ফাউল যেতে একদম বক্সের সামনে খুব ভালো জায়গাতে, কিন্তু লাস্ট মোমেন্টে গিয়ে একদম লাস্ট অ্যাটাকে আলবার্তো যদি হলুদ কার্ডটা না দেখতো, পারফেক্ট ম্যাচ গেছিল মোহনবাগানের, পারফেক্ট ম্যাচই গেছে। এবং তুমি এই টাইপের ম্যাচে তোমার ওরকম একটা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স দরকার, যেখান থেকে তুমি গোল তুলতে পারবে। এবং মোহনবাগান যে এত টাকা খরচা করে করে এত বড় বড় প্লেয়ারদের নিয়ে আসে, হয়তো এইটার জন্যই, যে এমন একটা ম্যাচ যেখানে অপোনেন্ট টিমও সমানে সমানে তোমার সাথে ফাইট দিচ্ছে, অপোনেন্ট টিম তোমাকে জায়গা ছাড়ছে না, সেখানে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সে তুমি ম্যাচ জিতবে। এবং এই ম্যাচটার কিন্তু লাস্টের দিকে এসে টোটালি কামিংসের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স বা স্টুয়ার্টের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সে ম্যাচটা ঘুরে গেল। আর বাকি অবভিয়াসলি ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ স্টুয়ার্ট হয়েছে, বাট আমার কাছে স্টুয়ার্টের পাশাপাশি কিন্তু আলবার্তো ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হয়ে থাকবে। বাকি তোমরা জানিও এই ম্যাচে তোমাদের খেলা কেমন লেগেছে, এবং লাস্টের দিকে যেভাবে খেলাটা ঘুরলো আলাদাই লাগলো ভাই। তোমাদের মতামত জানিও, স্টুয়ার্টকে নিয়ে কি বলবে, লাস্টের দিকে যে ইম্প্যাক্ট রাখলো, আর মোহনবাগানের ডিফেন্স নিয়ে কি বলবে, কামিংসের গোল নিয়ে কি বলবে, যেভাবে ম্যাকলারেন পারফরমেন্স করছে, সেখানে কি এবার পরের ম্যাচে কোচ কামিংসকে দিয়ে শুরু করাতে পারে, কি মনে হয়? নাকি কামিংস যেহেতু বেঞ্চ থেকে এসেই বেশি এফেক্টিভ হয়, তাকে সেখানেই রাখতে পারে? তোমাদের মতামত জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও,
আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।